সংবাদ মাধ্যম। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা সেভেন সিস্টারকে বলে দেবো, চায়নাকে বলে দেবো, চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনির হাতে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ? দর্শক, কলকাতায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেপুটি। মোদীজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তারা। হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সবসময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। চট্টগ্রামে 2000 সেনাকে সেনা প্রধানের কি নির্দেশ? আসুন একটা ভিডিও দেখাই, তারপরে আমরা অবশ্যই আবার চলে যাব। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, উনি ওনার অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার। সীমান্তে আমরা আধুনিক যুদ্ধ কৌশলের অন্যতম একটা যুদ্ধাস্ত্র তুর্কি বাইরাক্তার TB2 এই নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমরা ভারতের সীমান্তে উড়াচ্ছি, যা দিয়ে আপনার শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করেছিল সেই যুদ্ধে। আর সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনই বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। তুরস্ক থেকে কেনা এই ড্রোন সীমান্তে মোতায়েন করেছে। তুরস্কের এই গুপ্তচর ড্রোন নজর রাখছে ভারতীয় সীমান্তে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আচ্ছা, ঘটনা হচ্ছে বাইরাক্টার TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ, যার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দর্শক, আমরা যদি দেখি এটা সম্পর্কে ভারতীয় মিডিয়া প্রথমে হচ্ছে কি আপনার বাইরাক্টার TB2 এর টোটালি একটা পোস্টমর্টেম রিপোর্ট আনছে আর কি, মানে এটা দিয়ে কি করা যায়। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যারা আমার নিয়মিত নিউজগুলো দেখেন নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা। তো যা ইতিহাসে নাগার্নো কারাবাখ যুদ্ধ নামে পরিচিত। আর্মেনিয়ার হাতে সেই আমলে ছিল রুশ T-20 ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং রকেট। তা সত্ত্বেও আজারবাইজানের হাতে ছিল তুর্কির এই বাইরাক্টার TB2 ড্রোন, যা দিয়ে আপনার শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করেছিল সেই যুদ্ধে। আর সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনে বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ কি ভারত দখল করতে চায়। ভারতীয় মিডিয়া নিউজের সিস্টেম দেখছেন, মানে বুঝছে না রিপোর্টার মনে নতুন। তো বলছে যে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের মধ্যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিপজ্জনক খেলা শুরু করেছে। তুরস্ক থেকে কেনা এই ড্রোন সীমান্তে মোতায়েন করেছে। তুরস্কের এই গুপ্তচর ড্রোন নজর রাখছে ভারতীয় সীমান্তে। আর এতে মাইরি বিপদে পড়েছে সবিতা বৌদিরা, এমনকি অনেক বৌদিরা যারা প্রাকৃতিক কর্ম ওই জঙ্গলে শেষ করার জন্য যায়। আচ্ছা, বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারত সতর্ক হয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে। যদিও ভারতের মিডিয়ার একটা তথ্য কিন্তু সত্য, যদিও আমাদের দেশের মিডিয়া আবার এটা প্রচার করছে না, যে 35,000 সোলজার্স, 35,000 ভারতীয় সেনা তারা অতিরিক্ত মোতায়েন করছে বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। যদিও আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে নিউজ করে নাই। আমরা দেখছি আমাদের মিডিয়া বলছে যে সীমান্তে BSF এর উপস্থিতি বাড়িয়েছে আপনার কি বলা হয় যে ভারতের। এখন ইন্ডিয়া টুডের মতন একটা নামি দামি বা ইন্টারন্যাশনালি যাদের একটা প্রথিত যশা সংবাদপত্রে বলা হয়, তারা বলছে যে সেনাবাহিনী সীমান্তের কাছে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েনের খবর নিশ্চিত করেছে। মানে ভারতীয় সেনারা বলছে যে ইয়েস, বাংলাদেশ ডিড ইট। তুরস্কের TB2 ড্রোন গুপ্তচর বৃত্তির পাশাপাশি ছোটখাটো অভিযানও চালাতে সক্ষম। এই ড্রোনগুলি বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা, নজরদারি এবং চরবৃত্তির জন্য পরিচালনা করে। ভারতের একেবারে কানের পাশে এই ধরনের উন্নত ড্রোন মোতায়েন করার কৌশলগত গুরুত্বকেও হালকাভাবে নিচ্ছে না নয়াদিল্লি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশকে আপনার TB2 ড্রোন মোতায়েনের বিষয়ে সতর্ক করেছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতীয় বাহিনী পাল্টা হিসাবে ইসরায়েল থেকে কেনা হেরন টিপির মতন ড্রোন মোতায়েন করার কথা বিবেচনা করছে। এর পাশাপাশি বাংলাদেশি ড্রোন রোধী বিরোধী অভিযান, মানে ড্রোন দেখলে সেটাকে আকাশে পাটাশ করে দেবে, তো এরকম অভিযান জোরদার করারও বিকল্প ভাবছে। এখন বলা হচ্ছে যে ভারতের কাছে এই মুহূর্তে অবশ্যই ভারতের কাছে অনেক ধরনের মেশিনারিজ আছে, কিন্তু এই ঘটনা আসার পর আমাদের বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ দাবি করছে যে এই অভিযোগটা ভিত্তিহীন। পেয়ার কিয়া তো ডানা কিয়া সাহাব, হ্যাঁ, মানে আমি বুঝি না, বাংলাদেশ যদি অরিজিনালি মোতায়েন করা থাকে তো বলো, বাড়ি বাঙালি খুশি হবে। যদি পয়সার সংকটে আমরা বিদেশ থেকে আরও কিছু পড়াবো। এখন আমাদের বাংলাদেশ থেকে বিষয়টাকে গুজব
এবং কি আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছে যে বিষয়টা নিয়ে গুজব, বাংলাদেশ এরকম করায় নাই। যাও একটু মন ভালো হইতে নিছিল, তো বাংলাদেশের এই কাউন্টার নিউজ দেখা মনটাই খারাপ হয়ে গেল। তবে আমার ধারণা আর কি, আমি চাই আমার ধারণা সত্যি হোক, মাঝে মাঝে মুসলিমের বউকে হইতে পারে, বুঝছো, সব কথা সামনে কমতে না। হ্যাঁ, তো এরকম হইলেও হইতে পারে যে হয়তোবা ভারতের সাথে যে উত্তেজনাকর পরিস্থিতি গোপনে একটা চুকি দিয়ে চাইতে গেছিল আর কি, যে আসলে কি চলছে সীমান্তের ওই পারে, বাট হয়তোবা ভারতীয় মিডিয়ার নজরে পড়ছে বা সামো সেনাবাহিনীর নজরে পড়ছে, এরপর আমরা হয়তো কোথাও না কোথাও মানে বিষয়টা নিয়ে অস্বীকার করছি। বাট আমার মনে হয় যদি আমাদের কাছে না থাকে তাহলে ডক্টর ইউনূসের উচিত এরকম কি বলা হয় যে বাইরে একটা TB2 ড্রোন, এরপরে যদি কোনো ভার্সন থাকে তুর্কির হাতে কিনেন, আপনি টাকা লাগলে প্রবাসীরা দিবে। টাকা যদি শর্ট হয় বাংলাদেশে, মনে হয় যেরকম 2-4-5 হাজার ড্রোন ভারত সীমান্ত উড়ানোর জন্য $2-1 মিলিয়ন দরকার, আমরা দিয়া দিব ইনশাল্লাহ। খালি আওয়াজ দিবেন, বাট জিনিস চাই, লাগবে। চারিদিকে শত্রু, মিয়ানমার দেখেন টেকনাফের মধ্যে কাঁপায়, হ্যাঁ আমরা কই সমস্যা নাই, ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং প্রযুক্তি দিয়ে আমরা বিল্ডিং তৈরি করছি, বাট এগুলো মেরুদণ্ডহীন একটা অবস্থান আমাদের। আমরা সবসময় সংযমের পথে হাঁটি, আমাদেরকে কি লাইলো আমরা বলি থাক, বুঝছে না, নতুন বলে আমরা কিন্তু সাইরা দিই। ওয়াজও কিন্তু এই লেভেলে বের হয় আমাদের দেশে, দেখছেন। কিন্তু এইভাবে যদি অলওয়েজ আমরা চলি, যে ধরেন আমাদের টেকনাফের মধ্যে মর্টার শেল আইসা পড়তেছে, ভারতের থেকে এইসব ঘটনা হচ্ছে, আর আমরা ভাবি যে না আমরা কারোর সাথে শত্রুতা না, আমরা সবার সাথে বন্ধুত্ব। তো আওয়ামী লীগ সরকার তো এটাই করছিল। আবার জামাত দেখেন ক্ষমতায় আসার আগে আওয়াজ দিতেছে না আমরাও কারোর সাথে শত্রুতা না, সবার সাথে মিত্রতা। বিএনপিও একই সুরে গলায় কথা বলে। তাহলে এই দেশে কোন সেই রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বলবে আমার সীমান্তে একটা মর্টার শেল তো দূরের কথা, তোমাদের বোমার যদি একটা স্প্লিন্টার ওই দেশের জমিনে পড়ে তাহলে আমাদের এখানে আমরা 3টা ফুটাইয়া তোমাদের এখানে পাঠাই দিব। সামটাইমস আই কন্ট্যাক্টে কথা বলা জরুরি। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশ থেকে প্রতি বছর যেই পরিমাণ টাকা পয়সা লুটপাট হয়, কানাডাতে যেই পরিমাণ বেগমপাড়াতে বাড়িঘর তৈরি হয়, এর যদি ধরেন 3-1 একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকাকালীন এই 53 বছরের ইতিহাস যেটা সাক্ষী দিয়েছে, যেই পরিমাণ লুট করছে বাংলারে, এর 3-1 যদি বাংলাদেশের সামরিক খাতে। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ক্রমেই সম্পর্কে সেই টানাপোড়েন রূপ নেয় কূটনৈতিক টানাপোড়েনে। নয়াদিল্লির সাথে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এবার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এই খবর পেয়ে ভারতও সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। তবে কালবেলার পক্ষে ভারতীয় মিডিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়, ঢাকা নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানায় সক্ষমতায় বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনে উদ্বেগ আরও বাড়িয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য বলছে, এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বাইরাক্টার TB2 ড্রোনের প্রথম ধাপের 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। বিশ্বের অত্যাধুনিক ড্রোনগুলোর মধ্যে সবার ওপরের তালিকায় রয়েছে তুরস্কের তৈরি এই অত্যাধুনিক বাইরাক্টার TB2 ড্রোন। দামে তুলনামূলক কম হলেও দুর্দান্ত কার্যকরী এই ড্রোন বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে এরদোয়ানের দেশের তৈরি বাইরাক্টার সিরিজের এই ড্রোনটি। এই ড্রোন ব্যবহার করে নিজেদের তুলনায় ঢের শক্তিশালী আর্মেনিয়াকে যুদ্ধের ময়দানে ধসিয়ে দিয়েছিল ককেশাস অঞ্চলের একমাত্র মুসলিম দেশ আজারবাইজান। 2020 সালে নাগোর্নো কারাবাখের যুদ্ধে রাশিয়ার তৈরি সব আধুনিক অস্ত্র নামায় আর্মেনিয়া, কিন্তু তুরুপের তাস হিসেবে যুদ্ধক্ষেত্রে বাইরাক্টার TB2 ড্রোন নামায় আজারবাইজান। অল্প কয়েকদিনের মধ্যে বিশাল জয় তুলে নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি। এবার কার্যকরী সেই ড্রোন সীমান্তে মোতায়েন করল বাংলাদেশ, এমন দাবি তুলল ভারত, যদিও এ বিষয়ে বাংলাদেশের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শফিকুল ইসলাম শান্ত, কাল। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমুড়ির হাতে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। শিলিগুড়ি করিডোরের অত্যন্ত সরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি সাজিয়েছি নির্মিতব্য লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যপান্ত নিয়ে। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন জটিল কিছু প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাঁটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে।
শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। পরবর্তীতে 1947 সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর। এই বিমানবন্দরে 4 কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেন্যান্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করবে বলে জানা গেছে। এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিত শেখ হাসিনা সরকারের সময় ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলে খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ। দর্শক, কলকাতায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। আজ থেকেই এটি কার্যকর হয়েছে। এদিকে বাংলাদেশি পর্যটকের অভাবে ক্ষতির মুখে ভারতের পরিবহন, হোটেল ব্যবসা সহ সংশ্লিষ্ট খাতগুলো। অনেক বাংলাদেশি কিন্তু এখন বাধ্য হয়ে শিক্ষা বা চিকিৎসার মতো প্রয়োজনে ভারতের বিকল্প দেশ বেছে নিচ্ছেন। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন শুভজিৎ পুততুণ্ড। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। জুলাই আগস্ট থেকেই বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গিয়েছিল ভারতীয় ভিসা। এরপর বহু ইস্যুতে দুদেশের সম্পর্কের জল খোলা হয়েছে অনেক। এমনই এক প্রেক্ষাপটে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল ঢাকা, যার বিস্তারিত জানা না গেলেও শুক্রবার থেকেই তা কার্যকর শুরু করেছে বাংলাদেশের কলকাতা মিশন। এর আগে ত্রিপুরার সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণের পর একই রকম সিদ্ধান্ত আসতে পারে দিল্লি ও আসামের ক্ষেত্রেও। এদিকে ভিসা প্রক্রিয়ায় লাগাম টানতে গিয়ে উল্টো লাটে উঠেছে পশ্চিমবঙ্গের পরিবহন, হোটেল, চিকিৎসা সহ বহু খাতের ব্যবসা। গেল 5 দিনে চাকা ঘুরেনি ঢাকা শিলিগুড়ি রুটের বাসের। যাত্রী সংকটে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক পক্ষ। যা দুই একজন দিতে বাস চালানো সম্ভব না। স্বাভাবিক ধীরে ধীরে হোক, হ্যাঁ, ভিসা চালু হোক, পুরো ব্যবসা চালু হোক, যাত্রী সব যাত্রা শুরু করুক। বাংলাদেশি পর্যটক না থাকায় কমেছে দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন টুরিস্ট পয়েন্টের হোটেল ব্যবসাও। পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা। পুজোর কয়েকদিন যদি বাদ দিই, ওভারঅল একটা অক্সিজেন থাকে, কিন্তু তা সত্ত্বেও মান্থলি 3 থেকে 3.5 হাজার গেস্ট চেকিং করে অন এন অ্যাভারেজ। সিজন টাইমে সেটা বেড়ে 5,000-6,000 হয়ে যায়। তো সারা বছরের ডেটা দিয়ে আমরা দেখি যে 50,000 গেস্ট আমাদের চেকিং করে ফ্রম বাংলাদেশ, কিন্তু সেইটা নেমে এসে এখন হাতে গোনা যাচ্ছে। মানে খুব বেশি হলে, আমি গতকালকে স্ট্যাটিস্টিক্স আপনাকে বলছি, গতকালকে 12-14টা রুমে 12-14 জন গেস্ট ছিল বাংলাদেশি, আমাদের 3-4টে হোটেলে। তলানিতে থেকেছে স্টুডেন্ট ভিসা। অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আসমানাম তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড কোথানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই। সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান।
আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি। লেজুর ভিত্তিক সাংবাদিকতা আপনারা পরিহার করুন। আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে, আপনাদের সেই রকম ভূমিকা এদেশের জনগণ দেখতে চায়। আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সবসময়। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।